শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা, আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত বঙ্গভবন, সন্ধ্যায় শপথ। বাড়ছে মন্ত্রিসভার কলেবর, যুক্ত হচ্ছেন মঈন খান, পার্থ, লিংকন, সাচিং প্রু। শপথ নিতে পারেন আজই, কয়েকটি মন্ত্রণালয়ে আসছে রদবদল। ঢাকাকে বাসযোগ্য করতে নৌপথকে ঢেলে সাজাবে সরকার, নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। রাজধানীর চারদিকে ৮ লেনের সড়ক তৈরির পরিকল্পনা। ছুটির দিনও গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। বিদ্যুতের চাপ সামলাতে ব্যাটারি চালিত অটোরিকশায় বাধ্যতামূলক হচ্ছে সৌর বিদ্যুতে চার্জিং। এবং কলকাতায় আগুনে নিহত ৭ বাংলাদেশের মধ্যে ৬ জনের মরদেহ হস্তান্তর আজ, শনিবার আনা হতে পারে দেশে। ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নতুন রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত বঙ্গভবন। সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। জুম্মার নামাজ শেষে শেরে বাংলা নগরে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বঙ্গভবনের যাত্রায় প্রথমেই প্রিয় দুই নেতার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অভিভাবকের আসনে আসীন হওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু সময় নীরবতা পালন করে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে হেয়ার রোডের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন মির্জা ফখরুল। এর আগে মন্ত্রীপাড়ার সরকারি বাসভবন থেকে বেরিয়ে বেইলি রোডের মিনিস্ট্রি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল। নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সেখান থেকেই শেরেবাংলা নগরের উদ্দেশ্যে রওনা হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩.৫ দশক পর গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হলে সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যায় নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, সন্ধ্যা ৭:৩০টায় শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। অনেকেই কিন্তু যারা আমন্ত্রিত অতিথি অনেকে আসতে শুরু করেছেন এবং যে মূল ফটকটি যদি একটু দেখাই, এখানে কিন্তু আসলে যে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, এখানে অন্যান্য অতিথি যারা আসবেন প্রায় ১২০০ মানুষ কিন্তু আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন থাকবেন, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা থাকবেন, বিভিন্ন কর্মকর্তারা থাকবেন, সরকারের আমলারা থাকবেন, কূটনীতিকরা থাকবেন, অর্থাৎ বিভিন্ন স্তরের মানুষজন কিন্তু থাকবেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, গণ্যমান্য মানুষ যারা, তাদেরকে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা কিন্তু দেখছি রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে কিন্তু বঙ্গভবনের যে মূল ফটক, ভেতরে যে দরবার হওয়ার মূল যে ভবনটি, সেখানেও কিন্তু আমরা দেখছি সুসজ্জিত এবং অনেক গাড়ি কিন্তু এর মধ্যে প্রবেশ করছে। যদিও এখন পর্যন্ত উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেননি, যেহেতু ৭:৩০ নাগাদ শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং তার আগে আসলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসবেন, অন্যান্যরা আসবেন। যারা আসছেন আমন্ত্রিত অতিথি কার্ড হাতে, আমন্ত্রণ যে কার্ড সেটি হাতে নিয়ে আসলে তাদেরকে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করছেন। আমরা জানি যে গতকালকেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দীর্ঘ ১৫ বছর বিএনপি মহাসচিবের দায়িত্ব সামলিয়েছেন। বিশেষ করে ফ্যাসিস্ট আমলে গত ১৭ বছরে কিন্তু তিনি দীর্ঘ নির্যাতনের মধ্যে ছিলেন, হামলা মামলা, জেল জুলুমের শিকার হচ্ছেন এবং সব রাজনৈতিক দলগুলোর কাছেই কিন্তু আস্থাভাজন বিএনপির মহাসচিব হিসেবে তিনি তার
তার আস্থা অর্জন করেছেন এবং তিনি কিন্তু আসলে বিএনপির মনোনয়ন নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং আজকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন। আমরা কিন্তু দেখছি যে অনেক গাড়ি প্রবেশ করছে এবং যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন আমরা দেখছি স্পেশাল ব্রাঞ্চের তারা কথা বলে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। অর্থাৎ একটি আনন্দঘন পরিবেশ কিন্তু বিরাজ করছে বঙ্গভবনে। আমরা জানি যে 1991 সালের পর দীর্ঘ 35 বছর কিন্তু আসলে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে 7 জন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন। দীর্ঘ বছর পর প্রায় 3 যুগ পর গতকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ফলে কিন্তু আসলে একটি বাড়তি আমেজ সেটি কিন্তু আছে। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এক ধরনের আলোচনা ছিল, উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছিল গতকালকে আমরা দেখেছি এবং সেটি কিন্তু এখন পর্যন্ত বজায় রয়েছে। আমন্ত্রিত অতিথিরা আসেন সন্ধ্যা 7:30টায় শপথ অনুষ্ঠান হবে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনি শপথ পড়াবেন। এর বাইরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তিনি শপথ অনুষ্ঠান সঞ্চালনা করবেন। সব মিলে কিন্তু বলা চলে যে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। আমন্ত্রিত অতিথিরা আসতেও শুরু করেছেন। ঠিক সন্ধ্যা 7:30টায় শপথ অনুষ্ঠান হবে। বঙ্গভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। 3.5 দশক পর নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের এই চর্চা গণতন্ত্রের জন্য ইতিবাচক। তাদের প্রত্যাশা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তাদের মতে সংকট মোকাবিলা ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন রাষ্ট্রপ্রধান। নাইম হাসানের রিপোর্ট। দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপ্রধান। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ভোটের আগেই তা ছিল অনেকটা নিশ্চিত। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচনে জামাত নেতৃত্বাধীন ঐক্যের প্রার্থী দেওয়া নিয়েও ছিল নানা আলোচনা। তবে সব আলোচনার অবসান ঘটিয়ে 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফলাফল অনুমেয় থাকলেও গণতন্ত্রে শুধু জয় পরাজয় নয়, গুরুত্বপূর্ণ হলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা। রাষ্ট্রপতি নির্বাচনের এই চর্চাকেই ইতিবাচক বলছেন তারা। নির্বাচিত প্রক্রিয়া করতেই হবে, এটাই তো সংসদ। কারণ যদি আজকে বিএনপি এই 2/3 বেশি আসন না পেত, তাহলে তো আমরা দৌড়াদৌড়ি করতাম, জানার চেষ্টা করতাম কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং তখন কিন্তু কম্পিটিশনটা মারাত্মক হয়ে যেত। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের গোপন ও স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে নির্বাচন আরো অর্থবহ হয়ে উঠত বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। একজন এমপি তার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে জনগণের কাছে। এখন আপনি যখন এইটাকে দলের কাছে অ্যাকাউন্টেবিলিটি হিসেবে ট্রান্সফার করতেছেন, তখন তো তার স্বাধীনভাবে কাজ করার, স্বাধীনভাবে চিন্তা করার কোনো ধরনের উপায় আপনি রাখছেন না। তাহলে সেইটা তো তার যে এমপি পদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে তো সিগনিফিকেন্টলি ভায়োলেট করছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি সংবিধানের আলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য, সাংবিধানিক ধারাবাহিকতা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন, এমন প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। সংসদীয় রাজনৈতিক ব্যবস্থা যদি আমার থাকে, আমার রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এমনটাই, এবং এটাই আমরা মেনে নিয়েছি। এটাই আমরা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করে এই ব্যবস্থা চেয়ে এনেছি। ক্রাইসিস যদি কোনো ধরনের আসে, পলিটিক্যাল ক্রাইসিস, সেই ক্ষেত্রে হচ্ছে কি উনি ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা খুব রেসপন্সিবল জায়গা থেকে উনি কাজ করতে পারবেন। ভবিষ্যতে শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও ভোটের চর্চা অব্যাহত রাখা গেলে গণতন্ত্রের মানোন্নয়ন হবে বলেও মত বিশ্লেষকদের। আগামী 5 বছরের জন্য বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি জনগণের প্রত্যাশা, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন তিনি, যার সবচেয়ে বড় শক্তি দল নয়, সংবিধান, প্রধান দায়িত্ব সরকার নয়, রাষ্ট্র ও জনগণের স্বার্থ। বঙ্গভবনের সামনে থেকে নাইম হাসান, সময় সংবাদ। মন্ত্রিসভায় নতুন করে আরও 4 জন সদস্য যুক্ত হচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন করে যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিন প্রুজেরি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন।
তারা আজই শপথ নিতে পারেন। বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকাকে বাসযোগ্য করতে রাজধানীর চারপাশের নৌপথকে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। বিকেলে বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, উপমহাদেশে ঢাকা ছিল সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। নতুন প্রজন্মকে সেই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হলে এমন নৌকা বাইচের আয়োজন বেশি বেশি করতে হবে। নৌপথে অবাধে চলাচলের সুযোগ করে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। বলেন, বুড়িগঙ্গা তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। উপস্থিত সকলকে ঘন দুর্বৃত্তায়ন, নদী দখল, নদীর সৌন্দর্য নষ্ট, কোন শিল্পগোষ্ঠী বলেন, এলাকার আধিপত্য বলেন, কর্তৃত্ববাদী গোষ্ঠী বলেন, সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করতেই হবে এবং ঢাকার চারপাশে নৌ চলাচল উন্মুক্ত থাকতেই হবে। এটা জনগণের দাবি। জনগণ নৌ যাতায়াত নিরাপদ করতে চাই, মনোরম করতে চাই। সেটার শপথ আজকে আমরা এখান থেকে নিতে চাই। অলরেডি কার্যক্রম চলছে, পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা চলছে রাজধানীর কামরাঙ্গীর চরে। সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, আমরা এই মুহূর্তে যে ঐতিহ্যবাহী নৌকা বাইচের অপেক্ষায় রয়েছি, এখন পর্যন্ত সেটি কিন্তু শুরু হয়নি। আমরা ঠিক রয়েছি এখানে সদরঘাটের যে সোয়ারিঘাট এলাকা সেখানে, এবং এই যে নৌকা বাইচটি শুরু হওয়ার কথা রয়েছে কামরাঙ্গীর চরের যে খোলামোড়া ঘাট সেখান থেকে। তো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু সেখান থেকে ট্রলার যোগে এই ঘাটটিতে এসে পৌঁছেছি, এবং আমরা জানি যে আসলে যে নৌকা বাইচের যে নৌকাগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। তাদেরকে কিন্তু কিছুক্ষণ পরপর দু একটি নৌকা দেখা যাচ্ছে, তারা কিন্তু সেখানে গিয়ে প্রস্তুত হয়ে তারপর কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি শুরু হবে। তবে আমি জানিয়ে রাখি যে আসলে এই যে অনুষ্ঠান, এই যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, সেটির কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন শেখ রবিউল আলম। পাশাপাশি কিন্তু এই যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ আব্দুল সালাম, তিনি উপস্থিত ছিলেন সেখানে। এছাড়া যে স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন ঢাকা ৭ জনাব হামিদুর রহমান, তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করে কিন্তু এখানে যে ট্রলার যোগে এখানে এই সোয়ারিঘাট এলাকায় এসেছেন, এবং এখন কিন্তু যে বিপুল যে আগ্রহ এবং উদ্দীপনা সবার মধ্যে সেই যে নৌকা বাইচের অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নৌকা বাইচের যে নৌকাগুলো সেগুলো কিন্তু আসলে তাদের যে সর্বশেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা সেরে নিচ্ছে। আমরা বেশ কয়েকটি নৌকা দেখে নিচ্ছি যে তারা ধীরভাবে কিন্তু এখানে এগিয়ে আসছে। সেগুলো কিন্তু আবার যে ওই যে যেমনটি আমি বলছিলাম যে খোলামোড়া ঘাটে গিয়ে কিন্তু সেখান থেকে শুরু হবে। আর একটু জানিয়ে রাখি যে উদ্বোধনী অনুষ্ঠানের যে অংশে কিন্তু বক্তব্য দিয়েছেন যে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম, তারা কিন্তু বলেছেন যে আসলে এই ঢাকার এবং বিশেষ করে পুরান ঢাকার, এছাড়া হচ্ছে বাংলাদেশের যে লোকজ সংস্কৃতি সেটির কিন্তু ঐতিহ্য ধারণ করে এই যে নৌকা বাইচ। এবং সময়ের তালে তালে যত আধুনিকতা আসছে তত কিন্তু ধীরে ধীরে এই নৌকা বাইচ কিন্তু হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে কিন্তু আসলে তেমন নৌকা বাইচ দেখাই যায় না। বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন জেলায় কিন্তু আসলে নৌকা বাইচগুলো এখনও খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আয়োজন হয়ে থাকে। তো তারা বলছেন যেন এই যে ঐতিহ্যটাকে কিন্তু যেন নতুন প্রজন্মের কাছে পরিচিত করে দেওয়া যায়, এবং শুধু দেশের মানুষকে নয়, দেশের বাইরের মানুষকেও যে আমাদের যে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সংস্কৃতি রয়েছে, নৌকা বাইচের মতো উৎসব মুখর যে আয়োজন এবং খেলাধুলা রয়েছে, সেগুলো যেন যে সারা বিশ্বেও যেন পরিচিত করে দেওয়া যায়, সেই যে আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। তো তারা বলছেন যে শুধু এই নৌকা বাইচই নয়, এই ধরনের যত গ্রাম বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেগুলো যেন আসলে বেশি বেশি আয়োজন করা হয়, সেই তাগিদ কিন্তু তারা দিয়েছেন। এছাড়া এই যে বুড়িগঙ্গা নদী রয়েছে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, যে এই বুড়িগঙ্গাকে আসলে কিভাবে দূষণমুক্ত করা যায় এবং এটিকে আরও উন্নত করা যায়, এই পাড়গুলোকে সংরক্ষিত করে কিভাবে এই জলপথটিকে কাজে লাগানো যায়, সেই বিষয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে ঐতিহ্যবাহী নৌকা বাইচের সবশেষ খবর। যদি পরবর্তীতে শুরু হয় সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো এবং সেটি দেখাতে পারবো। কামরাঙ্গীর চর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। রাজধানীর চারদিকে ৮ লেনের সড়ক নির্মাণ করতে চায় সরকার। একই সঙ্গে মানুষের যাতায়াত আরও সহজ করতে সংস্কার করা হবে নদীগুলো। শিগগিরই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
সকালে কামরাঙ্গীরচরে ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে দিরাই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে একথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, রাজধানীর চারপাশের নদী ও খালগুলোকে পরিকল্পিতভাবে সংস্কার ও দখলমুক্ত করা গেলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগেও মানুষের সুবিধা বাড়বে। নগরের পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নদী খাল রক্ষার কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। কর্মসূচিতে সম্মানিত প্রবীণ ঢাকা চতুর্দিকে 8 লেনের রাস্তা করে চতুর্দিকের নদীগুলোকে সংস্কার করে যাতে নৌ চলাচল এবং সড়ক চলাচল মানুষের সুবিধাজনক অবস্থায় নিয়ে আসা যায়, এই জন্যে আমরা বারবার মিটিং করছি, আলোচনা করছি, কাজ চলমান আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় সরকার জোর দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। শিক্ষার্থীদের দক্ষতা কাজে লাগাতে ভবিষ্যতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব গঠন করা হবে। অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করতে ইউজিসিকে আহ্বান জানান তিনি। সাভারে 2 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে সংলাপে একথা বলেন তারা। সাভারের ব্র্যাক সিডিএমে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে 2 দিন ব্যাপী জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপ। ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের এ সংলাপে অংশ নিয়েছে দেশের 60টি সরকারি এবং 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 75 জন উপাচার্য। আছেন নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। শুক্রবার সংলাপের প্রথম দিনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন উপাচার্যরা। আমাদের উচ্চশিক্ষাকে কিভাবে আমরা আগামী দিনে শেপ করব এবং আমাদের উচ্চশিক্ষা সহ সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার ঘাটতিটা কোথায়। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় জোর সরকারের। বিশ্ববিদ্যালয়গুলোতে অন ক্যাম্পাস পার্ট টাইম চাকরির সুযোগ চালুর কথাও জানান তিনি। দুটো বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মোরালস, ভ্যালুজ এবং সিটিজেনশিপ, এবং আরেকটা হচ্ছে দক্ষতা, যোগ্যতা এবং সামগ্রিকভাবে কর্মক্ষম হয়ে গড়ে ওঠা। মাইক্রো ক্রেডিট টাইপের প্রোগ্রাম হতে পারে, ইউনিভার্সিটিতে একজন অনার্স করছে, তার পাশাপাশি অপশনাল হতে পারে 3 মাসের কোনো অ্যাডিশনাল কোর্স করতে পারছে না, যেটা রিয়েল লাইফের সাথে রিলেটেড। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা কেন জব মার্কেটের চাহিদা মেটাতে পারছে না, উপাচার্যদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় যেখানে সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করতে ইউজিসিকে আহ্বান জানান তিনি। সেলভেজ পার্টি থেকেও আমরা কিন্তু এডুকেশনটাকে গুরুত্ব দিয়েছি। তাদেরকে যে কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছে, এটা যদি আপনারা মিট করতে পারেন, নেক্সট ইয়ার গিয়ে ইট ইজ গোইং টু বি 0 ট্যাক্স। আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং বাড়ানো এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ফরিদপুরে অস্ত্রোপচারের পর পেটে 1.5 কেজি গজ রেখেই সেলাই। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর রোগীর মৃত্যু, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে জটিলতা কেটেছে। স্বজনদের অনুরোধে 5 জনের মরদেহ বেনাপোল এবং 1 জনের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হবে। তবে রেবতী সরকার নামের 1 জনের মরদেহ ভারতেই সৎকার করতে চায় তার পরিবার। এরই মধ্যে কলকাতার লালবাজারে গঠিত বিশেষ টাস্ক ফোর্সে নিহতের স্বজনদের সঙ্গে তদন্তের বিষয়ে কথা বলেছে পুলিশ। এদিকে মার্কুই স্ট্রিটের আরও 17টি আবাসিক হোটেলকে প্রয়োজনীয় নথিপত্র দাখিলের নোটিশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মৃতদের আত্মীয়দের অনুরোধ অনুযায়ী 5টি মরদেহ, কুষ্টিয়ার 4 জন, একই পরিবারের 4 জন এবং ঢাকার যে 1 জন আছে তার মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছি। এবং আর সাতক্ষীরার 1 জন SM আলিমুজ্জামান, ওনার মরদেহ ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী গোদাডাঙ্গা ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে।
এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনের সামনে। এই আলোচনা এই বাংলাদেশে এই বাংলাদেশি যে বাংলাদেশিরা 19 অগস্ট এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবার পরিজন, স্থানীয় মানুষ এবং গোটা বাংলাদেশ প্রতীক্ষা করছে এই দেহগুলো কখন ঢুকবে। আমরাও সকাল থেকে রয়েছি, কিন্তু আমি তখনও বলেছি যে প্রায় 18-19টি কাগজপত্র প্রয়োজন হয়, 3টি মন্ত্রণালয় সরাসরি সক্রিয়ভাবে এর মধ্যে যুক্ত, এবং এই যোগাযোগ ব্যবস্থা, ট্রাফিক জ্যাম সব কিছু মিলিয়েই যে সময় চলে যাওয়া এবং কাগজপত্র রেডি হয়ে পৌঁছে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসে আবার সেটি ফিরতি আবার আরেকটি দপ্তরে যাওয়া, এই যে কাগজপত্রের বিভিন্ন দপ্তর ঘুরে বেড়ানো, সেটি কিন্তু প্রায় এখনও পর্যন্ত শতভাগ সম্পন্ন হয়নি। এখন ভারতীয় সময় বিকেল 5টা বাজতে চললো। আপনি জানেন যে 6টার সময় সীমান্ত বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত কলকাতাস্থ বাংলাদেশ উপহাই কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হলেও ভারতীয় প্রশাসনের যে দুটো গুরুত্বপূর্ণ যে কাগজ, একটি হচ্ছে স্থানীয় থানার জিডি এবং এফআরআর পক্ষ থেকে একটি ক্লিয়ারেন্স, এই দুটো কাগজপত্র এখনও পর্যন্ত দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত করেছে যে 1 ঘন্টা আগে, অর্থাৎ কিছুক্ষণ আগে পর্যন্ত কলকাতা দূতাবাসের কাছে এসে পৌঁছায়নি। আর এখানে এই দুটি কাগজ এসে পৌঁছালে একমাত্র প্রত্যাবর্ষণের যে সার্টিফিকেট সেটি দেওয়া হবে এবং তারপরই দেহ কিন্তু যারা শনাক্ত করে গেছে বা দেহর যারা দাবিদার তারা নিয়ে যেতে পারবেন। কিন্তু এখন ধরুন এখান থেকে যদি 6টার সময়ও কাগজপত্র দিয়ে দেওয়া হয়, তবুও কিন্তু কোনোভাবে আজকে ভারত বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যে পরিবার বা বাংলাদেশিরা অপেক্ষা করছেন তাদের কাছে কিন্তু এই 7 জনের দেহ নিয়ে যাওয়া সম্ভব নয়। এখানে আরও একটি তথ্য যুক্ত হয়েছে যে সাতক্ষীরার যিনি রয়েছেন রেবতী সরকার, তার দেহ সম্ভবত এখানে দাহ করার কথা চলছে, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ক্লিয়ারেন্স এখান থেকে চেয়ে পাঠানো হয়েছে। আর বাকি যে 6টি দেহ সেটি কিন্তু কলকাতা বাংলাদেশ হাই কমিশন দূতাবাস থেকে, উপদূতাবাস থেকে কিন্তু পরিষ্কার সমস্ত রকমের কাগজপত্র তারা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করে রেখেছে। শুধুমাত্র স্থানীয় প্রশাসনের দুটো কাগজ এলেই তারা এখান থেকে যে দেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া শেষ করবে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে 19 তারিখে যে ভয়াবহ দুর্ঘটনায় 7 জন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তাদের যে দেহ ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। 24-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক চলছে খুঁড়িয়ে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, এমনকি ক্রীড়াঙ্গন পর্যন্ত টানতে হচ্ছে দ্বিপাক্ষিক বৈরী সম্পর্কের রেশ। তুচ্ছ কারণে ভারতের মাটিতে বাংলাদেশি হেনস্থার খবর আসছে হরহামেশা। এই অবস্থার মধ্যেই কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুর প্রশ্ন উঠেছে। ভারতের মাটি বাংলাদেশিদের জন্য কতটা নিরাপদ? ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। নাজমুস আলহীর রিপোর্ট। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই অনেকটা শীতল ভারত বাংলাদেশ সম্পর্ক। তাৎক্ষণিকভাবে পর্যটন ভিসা বন্ধ করে ভারত, যা চালু হয় লম্বা সময় পর। যদিও এখনো চালু হয়নি রেল যোগাযোগ। বারবার অনুরোধের পরও সাড়া আসেনি প্রতিবেশী দেশের তরফ থেকে। একই বছর ডিসেম্বরে হামলা হয় ত্রিপুরায় বাংলাদেশের উপ হাই কমিশনে। দেশটির কিছু কিছু রাজনৈতিক নেতার উস্কানিমূলক বক্তব্যে উত্তেজনা ছড়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতেও। গেল বছর ত্রিপুরা ও শিলিগুড়ির হোটেল মালিক সমিতি বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ভারতের বিভিন্ন এলাকায় বাংলাদেশি হেনস্থার খবর আসে। বৈরী সম্পর্কের প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। বিদ্বেষ গড়ায় খেলার মাঠেও। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত আইপিএলে অংশ নিতে পারেননি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে পুড়ে মারা যান চিকিৎসা নিতে যাওয়া 7 বাংলাদেশি। আবারও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, ভারতে অবস্থানের জন্য নিরাপত্তার কথা বিবেচনা করতে হবে বাংলাদেশিদের। দায়িত্ব এড়াতে পারে না প্রতিবেশী দেশটিও। বাংলাদেশের সাথে একটা অশুভ সমীকরণ মনে মনে ছিল, তো হচ্ছে আমাদের হাসিনার দেশের লোক। তো যখন হাসিনা পড়ে গেছে তখন কিন্তু এখন বাংলাদেশ কিন্তু মানুষজন কিন্তু একটু অন্যভাবে দেখছে। বাংলাদেশিদের জন্য এটা নিরাপদ কিনা বা নিরাপত্তা কমে গেছে কিনা, অবশ্যই নিরাপত্তা কমেছে। বাংলাদেশি সন্দেহে অনেককে ধরা, বাংলাদেশি সন্দেহে অনেককে পুশিং করা, এগুলো তো আমরা দেখছি।
তাহলে কি আপনি বাংলাদেশি শব্দটাকেই আপনি অন্যভাবে দেখছেন। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমে দেদারসে চলে বাংলাদেশ বিরোধী প্রচারণা, যার প্রভাব জনগণের উপর পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো ভয়ানক রকমের হোস্টাইল জার্নালিজম করেছেন, ভয়ঙ্কর রকমের যে আপনি প্রোপাগান্ডা চালাচ্ছেন, সেটার অংশ তো ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ার জনগণ তো এটা খাচ্ছে। তো তখন তাদেরও এক ধরনের পারসেপশন তৈরি হয় বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশিদেরকে নিয়ে। হ্যাঁ, এবং তখন দেখা যায় যে ঘৃণার চাষাবাদটা ওইখান থেকেই শুরু হয়। আপনাকে বুঝে ফেলে আপনি বাংলাদেশি, এবং আপনি যদি এখন মহারাষ্ট্রে থাকেন, গুজরাটে থাকেন, হতে পারেন আরও সম্ভাবনা বেশি। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন, হয়তো সম্ভাবনা একটু কম। বিজেপির যেগুলো স্ট্রং হোল্ড, সেখানে বাংলাদেশের অবস্থা খারাপ হবে, এটা স্বাভাবিক না? আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত সহ বাংলাদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নিরাপত্তা নিশ্চিতে দু দেশকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত সিএনজি। আয় রোজগারও কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। গ্যাসের জন্য ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রায় 1 মাস জুড়ে চলছে এমন সংকট। ছুটির দিনেও সকাল থেকেই রাজধানীর পাম্পগুলোতে গ্যাসের জন্য গাড়ি চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দীর্ঘক্ষণ পার হলেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। একটা পাম্পে সিরিয়াল দিচ্ছি, 1 ঘন্টার উপরে ছিলাম, 13 টাকার গ্যাস ঢুকছে। 7 ঘন্টা লাইনে দ্বারা গ্যাস পাই অনেক কম, গ্যাসে কোনো প্রেশার পাচ্ছি না। এই সিরিয়ালে মনে করেন বইয়ে থাকতে একদম মাজা মোজা ব্যথ হয়ে গেছে গা। গাড়ির জমা ঠিকই দেওয়া লাগে, ঘর ভাড়া ঠিকই দেওয়া লাগে, খাইতে পারি না। মালিকেরা 1 টাকা কম নেয় না, আমরা সারাটা দিন কষ্ট করি, ঘরে 1 টাকা লয়ে যেতে পারি না। পাম্প মালিকরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় আর্থিক ক্ষতি ও সিস্টেম লস এড়াতে বাধ্য হচ্ছেন ফিলিং স্টেশন বন্ধ রাখতে। আমাদের সিস্টেম লস আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে এটা আমাদের আর কি সুনাম ক্ষুণ্ণ হয়। এই কারণে আমরা ব্যবসা প্রতিষ্ঠান লস দিয়ে হলেও আমরা চালু রাখছি। অনেক প্রতিষ্ঠান আছে এই সিস্টেম লস, এই আর্থিক ক্ষতি তারা করতে চাচ্ছে না, বিধায় তারা প্রতিষ্ঠান বন্ধ রাখছে। বুধবার মহেশখালীর এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় নতুন করে দেখা দিয়েছে সংকট বাড়ার শঙ্কা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি আর জাতীয় গ্রিডে বাড়তি চাপ, 3 দিকের চাপ সামলাতে এবার ব্যাটারি চালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণের পথে হাঁটছে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এসব যানবাহনের ব্যাটারি চার্জে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার কমাতে নেওয়া হচ্ছে সৌর বিদ্যুতের পরিকল্পনা। নিবন্ধন ও নবায়নের শর্ত হিসেবে সৌর বিদ্যুৎ দিয়ে চার্জিং বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। কিন্তু 60 লাখের বেশি ব্যাটারি চালিত রিকশার জন্য এই সৌর অবকাঠামো তৈরিকে চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা। রায়দুল ইসলামের শুভ রিপোর্ট। একসময় শুধু রাজধানীর অলিগলিতে মিলত ব্যাটারি চালিত অটোরিকশা, কিন্তু এখন সেই বাহনটি উঠে এসেছে প্রধান সড়কে। দ্রুতগতির এই 3 চাকার বাহনটি অন্যান্য যানবাহনের সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন অন্যান্য যানবাহনের চালক ও পথচারীরা। দেশে যখন বিদ্যুতের সংকট ও লোডশেডিং চলছে, তখন বছরে প্রায় 20,000 কোটি টাকার বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে প্রায় 60 লাখ ব্যাটারি চালিত অটোরিকশার পেছনে। প্রতিদিন এই খাতে প্রায় 55 কোটি টাকার বিদ্যুৎ ব্যয় হচ্ছে, যার বড় অংশই আসছে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে। রাস্তার ফুটপাতের উপরেই কিন্তু এইভাবেই অবৈধভাবে যে লাইনগুলো নেওয়া হয়েছে, সেখানে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চার্জ দেওয়া হচ্ছে। সরকার প্রায় 40,000 কোটি টাকার মতো বিনিয়োগ করছে জ্বালানি সংকট কাটিয়ে ওঠার জন্য। সেখানে সরকারকে ফাঁকি দিয়ে কিন্তু অবৈধভাবে এভাবেই চার্জ দিচ্ছে সেই ব্যাটারি চালিত রিকশাগুলো। গবেষণা অনুযায়ী প্রতিটি অটোরিকশা দিনে 8 থেকে 9 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, যা জাতীয় গ্রিডের প্রতিদিনের 800 থেকে 850 মেগাওয়াট বিদ্যুতের সমান। এটি দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত 5%। কেবল ঢাকাতেই 48,136টি অবৈধ চার্জিং পয়েন্ট ও 992টি গ্যারেজ রয়েছে, যেখানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকারের বছরে 5,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এরা মনে করেন যে অনেক আগে থেকে এই রাস্তা দখল করে রেখেছে। গাড়ি চার্জ দিতে হলে 7 আসা
আপনার কি এখানে মিটার কয়টা আছে? আমার একটা মিটার আছে। জ্বালানি সংকট ও গ্রিডের উপর চাপ কমাতে সরকার এবার অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। সৌর বিদ্যুতে যাওয়ার পরিকল্পনায়ও চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। বিশাল সংখ্যক রিকশার জন্য প্রয়োজন হবে সোলার চার্জিং স্টেশন, সোলার স্টোরেজ ব্যবস্থা, নিরাপদ চার্জার, মিটার ভিত্তিক হিসাব এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। সোলার চার্জিং স্টেশন তো আর এককভাবে চালাতে গেলে তো এই খাতে এদেরকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করে এই খাতকে সচল রাখা কঠিন হবে, যে কারণে হাইব্রিড মোডেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত স্টোরেজ সিস্টেম চালু না হচ্ছে। চার্জিং ভেহিকেলস নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে এটা সমাধান করা সরকারের আয়ত্তের মধ্যেই আছে। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জ্বালানি সংকটের দ্রুত সমাধান চান সাধারণ মানুষও। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের সময় পেটে 1.5 কেজি গজ রেখেই সেলাই করে দেয়া হয়। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান কণিকা মণ্ডল। শোকার্ত স্বজনদের সঙ্গে দেখা করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তদন্তে চিকিৎসায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসব বেদনা নিয়ে গত 29 জুন ফরিদপুর শহরের সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কণিকা মণ্ডলকে। ওই দিন সন্ধ্যায় হাসপাতালটির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার লক্ষ্মীরানী দত্ত অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তান প্রসব করান। পরদিন কণিকার পেট ফুলে গেলে চিকিৎসককে জানালে তারা অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। 3 জুলাই তাকে ঢাকার কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 7 জুলাই ওই হাসপাতালে পরীক্ষার পর জানা যায় কণিকার পেটে প্রায় 1.5 কেজি গজ রেখে সেলাই করা হয়েছে। ওই দিনই অস্ত্রোপচার করে গজ বের করা হলে রোগীর অবস্থা আরও খারাপ হয়। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান কণিকা। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে তার। সিজার করার পরে একদিন পরের থেকেই রোগীর পেট ফুলে যায়। পরে ডাক্তারকে অবহিত করলে ডাক্তার তড়িঘড়ি করে নানা অজুহাত দেখায়। এদিকে কণিকার মৃত্যুতে তার স্বামীকে খুদে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন অভিযুক্ত চিকিৎসক। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুরো বিষয়টি অস্বীকার করেন তিনি। দাদারে, আমি কোনো অবহেলা করি না, রোগীটা নিজ দিয়ে ফেটে গেছিল, আমি একটু পরে আপনাকে আমি কল দিচ্ছি। শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কণিকার পরিবারের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। 5 কর্মদিবসের ভিতরে শুক্র শনি আজকে বাদ দিলে রবি সোম মঙ্গল বুধ আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। আমাদের সরকারি বিধি মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী যতটুকু কঠোরতম অবস্থা গ্রহণ করা যায় আমরা করব। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। নারায়ণগঞ্জে মামলা তুলে না নেওয়ায় ইসলামী যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। স্বজনদের অভিযোগ, 24 জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় বুলবুলের রিকশার গ্যারেজে ভাঙচুর ও লুটপাট করে আওয়ামী লীগপন্থী স্থানীয় সন্ত্রাসী সিফাত ও তার সহযোগীরা। এ ঘটনায় সিফাতকে আসামি করে বন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে বুলবুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সিফাত ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের মামলা করাতে তারা হয়তো ওইভাবে ক্ষুব্ধ ছিল। কেস উঠানোর হুমকি টুমকি দিছে, কেস উঠায় নাই। কেস উঠায় না নেওয়াতে তার এই আজকে এই ঘটনার ঘটলো। সালেনগরে আমার ভাইটার একা পাইয়া অতর্কিত হামলা করে মেরে ফেলাই। এখন আমরা মামলা করছি, মামলা করার পরে কোনো সুরাহত হয়ই নাই। প্রশাসন নীরব, কেউ কিছু বলে না, সবাই দেখতেছে শুনতেছে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। সময় সংবাদে আরও থাকছে, ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শান্ত বাহিনী। ডারউইনের সুখ স্মৃতি ভুলে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রত্যয়।
2 থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে মহাসড়ক, টাকা দিলে মিলছে ফুটপাতও। এমন চিত্র গাজীপুরে। স্থানীয়রা বলছেন, মহাসড়কের পাশে বাজার ইজারা দিয়ে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ, আর দফায় দফায় আলটিমেটাম দিয়েও সড়ক দখলমুক্ত রাখতে ব্যর্থ সড়ক ও জনপথ অধিদপ্তর। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। ফুটপাত পার হয়ে দখলের থাবা এখন মহাসড়কে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার এলাকায় যান চলাচল বন্ধ করে চলছে সড়ক বেচাকেনা। এই বাজারে দোকান দিতে হলে এককালীন গুনতে হয় 2 থেকে 3 লাখ টাকা, আর মাসিক ভাড়া 30 থেকে 50 হাজার টাকা। পজিশন যত ভালো, দাম তার তত বেশি। অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেট, ইজারাদার আর অসাধু চক্রের ছত্রছায়ায় চলছে এই রমরমা বাণিজ্য। 2 লাখ এটা কি সিকিউরিটি নাকি ডিসি অফিসে কত প্রতিবাদ করলাম, কত রিপোর্ট করলাম, ডিসি কোনো কাজ করে না। মহাসড়ক ধরে একটু সামনে গেলেই এমসি বাজার। এখানকার নিয়ম, এককালীন নয়, দোকান নিতে ফেরত না দেওয়ার শর্তে ইজারাদারদের দিতে হবে 20 থেকে 50 হাজার টাকা। এগুলো আমরা আবার পাবো না, ব্যাগ কোনো ব্যাগ নাই। মাসে 10-12 হাজার টাকা যায়, ডেলি মনে করেন মানে এক্সট্রা টাকা দেওয়া লাগে 150 টাকা করে। শুধু পজিশন বিক্রি নয়, ইজারার নামে মহাসড়ক থেকে প্রতিদিন তোলা হচ্ছে লাখ লাখ টাকার চাঁদা। শিল্পাঞ্চল গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রতিটি বাজারের চিত্র একই। সাইডে গেলে কত সময় গাড়ি বাজায় দেয়, অ্যাক্সিডেন্ট ঘটে। প্রশাসনের নাকের ডগায় এত কিছু ঘটলেও যেন কিছুই করার নেই কর্তৃপক্ষের। দফায় দফায় শুধুমাত্র আলটিমেটাম দিয়েই দায় সেরেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে এসে এর আগেও হামলার শিকার হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা। নিরাপত্তা ঝুঁকি থাকায় অনেকটা নির্বিকার সংস্থাটি, সেই সঙ্গে আছে জনবল সংকটও। এই দায়িত্ব পালন করতে গিয়ে যখন নিজেরা ভিকটিম হই, আমি বা আমাদের লোকজন যখন মারমুখী পরিস্থিতির শিকার হয়, তখন আমরা পরবর্তী একই ধরনের কার্যক্রমে যাওয়ার জন্য কিছুটা হলেও শঙ্কিত থাকি। মহাসড়কের পাশে বাজার ইজারা দিয়ে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ, এমন অভিযোগ স্থানীয়দের। যদিও জেলা প্রশাসকের দাবি, রাজস্ব আদায়ের লক্ষ্যে বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি। এই অসাধুতা, এই অনিয়ম করে কেউ যদি ভাড়া দেয়, ভাড়া নেই, উভয় অপরাধী। আমরা বাগের বাজার এবং মাওনা বাজার যে কোনো দিন উচ্ছেদ করব। গাজীপুরের সকল বাজার ইজারা দিয়ে প্রতি বছর প্রায় 50 কোটি টাকা রাজস্ব আদায় করে কর্তৃপক্ষ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। মাদারীপুর পৌরসভার 22টি খালের সবগুলোই এখন মৃতপ্রায়। ময়লা আবর্জনায় ভরাট, দখল আর দূষণে অস্তিত্ব সংকটে খালগুলো। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন পৌরসভার প্রায় 2 লাখ বাসিন্দা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে এবার খালগুলো পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আকন। মাদারীপুর শহরের বাদামতলা আমিরাবাদ এলাকা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে এখানকার খাল। ময়লা আবর্জনায় ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। খালের 2 পারে গড়ে উঠেছে নানা স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান। শুধু এই খালটিই নয়, দখল, দূষণ আর ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পৌরসভার অধীনে থাকা 22টি খাল। একসময় এসব খাল দিয়ে নৌযান চলাচল করলেও এখন তার কোনো সুযোগ নেই। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় অল্প বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টি হলে রোড ভইরা যায়, মানুষজন, বাচ্চারা স্কুলে দিয়ে আসতে পারি না। পরিকল্পনা মাফিক যদি এই ড্রেনগুলা, কালভার্টগুলো ওইভাবে করতো, তাইলে শহরে এইভাবে পানি জমতো না। পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা মাথায় রেখে এবার দখল ও ভরাট হয়ে যাওয়া খালগুলো উদ্ধারের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। RUDTP প্রকল্প, যেটা হচ্ছে মাদারীপুর শহরের একটা মাস্টার প্ল্যান হবে, এইটা দিয়ে কিন্তু রাস্তা বড় হবে এবং বড় একটা ড্রেন হবে, সেহেতু এখানে আর দখলের সেই সুযোগটা থাকবে না। আজকে যে উদ্যোগ নেওয়া আছে, আমি মনে করি ভবিষ্যতের জন্য এই উদ্যোগ যদি চলমান থাকে, তাহলে মানুষ আর জলাবদ্ধতায় থাকবে না। প্রাথমিক পর্যায়ে 3টি খাল খনন, আধুনিক ড্রেন নির্মাণ ও সংশ্লিষ্ট সড়ক উন্নয়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 98 কোটি টাকা। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। অচল খালগুলো খননের মাধ্যমে পুনরায় সচল করা গেলে বাড়বে শহরের সৌন্দর্য, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এলাকাবাসী, বলছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। 38 মামলার আসামি জেনেভা ক্যাম্পের আলোচিত মাদক সম্রাট সেলিম আশরাফ ওরফে চুয়া সেলিমকে আবারও গ্রেফতার করেছে র্যাব 2। জেনেভা ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে, প্রিপেইড পদ্ধতিতে টাকার মাধ্যমে জামিনে ছাড়া পায় এসব অপরাধী।
এ কারণেই হত্যা ও মাদক মামলার ভয়ঙ্কর আসামি হয়েও সহজেই জামিন পান চুয়া সেলিম। মাদকের অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ব্যবসার আধিপত্য ধরে রাখতে এখানে সংঘাত সংঘর্ষ নিয়মিত ঘটনা। শুধু তাই নয়, মাদক ব্যবসার জেরে এখানে খুনও চলে গডফাদারদের ইশারায়। 5 আগস্টের পর ক্যাম্পের বেশিরভাগ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার হলেও কৌশলে জামিন নেন চুয়া সেলিম। এরপর থেকেই চলে মাদকের সাম্রাজ্য দখলের চেষ্টা আর ত্রাসের রাজত্ব কায়েম। বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের গোপন আস্তানা থেকে চুয়া সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। সঙ্গে ছিল বিদেশি অস্ত্র, গুলি ও মাদক। শুক্রবার মোহাম্মদপুরে র্যাব 2-এর সদর দফতরে ব্রিফিং করেন অধিনায়ক নয়মুল হাসান। তুলে ধরেন শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমের অপরাধের ফিরিস্তি। র্যাব বলছে, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক সিন্ডিকেট, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধের পৃষ্ঠপোষকতা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন চুয়া সেলিম। ডিএমপির মোহনপুর থানার হত্যা চেষ্টা ও খুনের 60টি, মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে 14টি, বিশেষ ক্ষমতা আইনে 13টি, বিস্ফোরক আইনে 1টি এবং দাঙ্গা সরকারি কাজে বাধা দেওয়া 1টি মামলা সহ মোট 36টি মামলা হয়েছে। আজকে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা তার বিরুদ্ধে রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত ও এজাহারে ত্রুটি না থাকার পরও অপরাধীদের জামিনের ইস্যুতে র্যাবের ভাষ্য, এমন ঘটনায় মনোবলে ভাটা পড়ে তাদের। প্রশ্ন উঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। জামিন দেওয়ার জন্য তার একটা গ্রুপ আছে, প্রিপেইড জামিন। পরে সে আবার এই অপরাধ করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে এই টাকা সংগ্রহ করে আবার তাদেরকে টাকা রিফিল করে আর কি। তারা প্রিপেইড জামিন পায় আর কি। সো এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই। আমরা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। 1 বছরের ব্যবধানে দ্বিতীয়বার গ্রেফতারের পর চুয়া সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নতুন করে 2টি মামলা দায়ের করার কথা জানায় র্যাব। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছিল। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ডিমের বাজারে আবারও সক্রিয় সিন্ডিকেট। সপ্তাহ ব্যবধানে ডজনে দাম বেড়েছে 10 টাকা। হঠাৎ দাম বৃদ্ধির জন্য পাইকারদের দুষছেন খুচরা বিক্রেতারা। ঊর্ধ্বমুখী চিনি, আটা, ময়দার দামও। উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মানবদেহে প্রয়োজনীয় ক্যালোরি ও প্রোটিনের সিংহভাগ মেলে ডিম থেকে। সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় এ পণ্যটির দামেও রেকর্ড ছুঁই অবস্থা। সপ্তাহের ব্যবধানে ডজনে 10 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। বেড়েছে সাদা ডিমের দামও। বাজারে গিয়ে ক্রেতারা ক্ষুব্ধ হলেও বিক্রেতারা এর দায় দিচ্ছেন পাইকারদের উপর। খুব একটা স্বস্তি নেই মুরগির বাজারেও। সোনালী ও লেয়ার মুরগির কেজি এখনও 300 টাকার উপরে। প্রায় 200 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তেজগাঁ যারা পাইকারি মালের আড়তদার, সরকারের নির্ধারিত কমিটি যে তদারকি করতো, ওরকমভাবে যদি এখন আদালতে জাস্টিফিকেশন করতেছে না, সরকার যদি ওইটার জাস্টিফিকেশনটা একটু বাড়ায় সামনের দিকে, তাহলে মনে হয় আরো কিছু কমবো। ইচ্ছে বাড়লে তো মনে হয় আমাদেরও হিমশিম খেয়ে যাবো, সাধারণ পাবলিকও হিমশিম খেয়ে যাবে। কারণ বলতে পারতেছি না, বাট এটা অনেক বাড়তেছে, একটু বেশি বেড়ে ফেলছে। বেড়েছে মাছের দামও। বড় মাছের সরবরাহ কম থাকায় রুই ও কাতলার দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। বাজারের অবস্থা তো অনেক ঊর্ধ্বগতি, এদেশে বাস করা যাবে না, গরিবে না খাইয়ে মরবো। মাছের দাম অনেক। মাছে তো হাতি দেওয়া যায় না। তারপরে মাছের যে লাইটের কালার, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পচা, কোনটা তাজা, সেটা আমরা আসলে বলতে পারি না। নিত্যপণ্যের অন্য বাজারেও আছে বাড়তি চাপ। সপ্তাহ ব্যবধানে 15 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 120 টাকায়। 5 টাকা বেড়ে আটা 65 আর ময়দার কেজি 80 টাকা। 1 কেজি চিনিতে 15 টাকা বৃদ্ধি পাইছে। তারপরে আপনার মশারির ডালও 5 টাকা বাড়ছে। চাউল, পোলাও চাল আমরা সপ্তাহে একদিন খাই, ওটা 1 কেজিতে দ্বিগুণ হয়ে গেছে। যে চিনি ছিল গেছে সপ্তাহে 105 টাকা, এখন 120 টাকা। তাও অ্যাভেলেবেল সরবরাহ নাই, প্যাকেট চিনি নেই, খোলা চিনি আছে। তবে কিছু কমতির দিকে সবজির বাজার। বেশিরভাগ মিলছে 50 টাকার আশপাশে। পটল, ঢ্যাঁড়স, বরবটির মতো সবজিও পাওয়া যাচ্ছে 50 টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমবে। সিন্ডিকেট কমে নাই, মূলত হচ্ছে যেটা রাস্তায় যেভাবে আপনার টাকা পয়সা দিয়ে মাল ঢাকায় ঢুকে, সেই হিসাবে সবজির দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। বাংলাদেশে সবজির দাম কমলে কাস্টমার খায় না। 120 টাকা আপনারা দেখছেন যে শসা 200 টাকা কেজি হয়েছে, পারাপারি করে নিয়ে গেছে। আর এখন শসা হয়েছে 40 টাকা 50 টাকা কেজি, কেউ খায় না। নিত্যপণ্যের বাজারে সরকারি নজরদারি বাড়ানোর পাশাপাশি দাম কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তার। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
সাপ্তাহিক ছুটি মানেই যেন কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের ঢল। নোনা জলে স্নান, জেট স্কি, বিচ বাইক কিংবা ঘোড়ার পিঠে চড়ে আনন্দে মেতেছেন তারা। সব মিলিয়ে ছুটির দিনে কক্সবাজার সৈকত জুড়ে যেন উৎসবের মেলা। বালুচর জুড়ে যেদিকে চোখ যায় শুধু ভ্রমণ পিপাসুদের পদচারণা। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ প্রিয়জনের সঙ্গে। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি আর শহরের ব্যস্ততা পেছনে ফেলে কয়েকটি আনন্দঘন মুহূর্ত কাটাতেই তাদের এই ছুটে আসা। কেউ নেমেছেন নোনা জলে, কেউ ছুটছেন জেট স্কিতে। বালুচরে বিচ বাইক কিংবা ঘোড়ার পিঠে চড়েও চলছে আনন্দ উচ্ছ্বাস। আর প্রিয় মুহূর্তগুলো ধরে রাখতে ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন স্মৃতিও। এইরকম লংগেস্ট বিচটা আসলে একমাত্র কক্সবাজারই আছে। তো সাগর অন্যরকম একটা সবার কাছেই পছন্দের জিনিস। এরকম একটা পরিবেশ দেখলেই মনটা শান্ত হয়ে যায়, খুবই সুন্দর একটা পরিবেশ। সবসময় তো আসতে মনে চায়, এখন ছুটি পাইছি তাই এখন আসছি ঘুরতেছি, ভালো লাগতেছে অনেক। পর্যটকের ঢলের সঙ্গে বেড়েছে কক্সবাজার সমুদ্র কেন্দ্রিক ব্যবসায়ীদের ব্যস্ততাও। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে কয়েক গুণ বাড়ে পর্যটকের উপস্থিতি। ফলে ফটোগ্রাফার, ঘোড়াওয়ালা, জেট স্কি ও বিচ বাইক চালকদেরও দম ফেলার ফুরসত নেই। আমাদের ব্যবসা হলো আপনার জেট স্কির শুক্রবার দিন হলো আপনার 8-10 টাকা মারতে পারে। লোকজন একটু বেশি, আমাদের ব্যবসা একটু আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তবে আনন্দের পাশাপাশি রয়েছে সতর্কতাও। 3 নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করা হলেও সৈকতের কয়েকটি স্থানে টাঙানো হয়েছে লাল পতাকা। তারপরও পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ড কর্মীরা। তিনে বিচে কিন্তু গর্তগুলা রয়ে গেছে, তো এই ফলে কিন্তু মানুষজন বিপদে পড়তেছে গর্ততে। সেই জন্য আমরা মানুষজনকে বেশি মাঝখানে যেতে দিচ্ছি না পর্যটককে। শুধু লাইফগার্ড নয়, পর্যটকদের নিরাপত্তায় নিয়মিত মাইকিং ও টহল জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশও। ঝুঁকিপূর্ণ এলাকায় না নামা ও সতর্কতার সঙ্গে সমুদ্র স্নানের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে কোণঠাসা করছে যুক্তরাষ্ট্র। ইরানের পর এবার আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর ওপরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তেহরানের অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ইরানের পাশে থাকা দেশগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের তীব্রতা সাময়িক কমলেও থামেনি দুই দেশের মধ্যকার উত্তেজনা। সামরিক অভিযানের বদলে এবার অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন। তাই ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার একদিন পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থনীতি চূর্ণ করে শাসন ব্যবস্থা ধসিয়ে দেবে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটনের এমন হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে মানুষের দৃষ্টি সরানোর কৌশল বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হুমকিকে অবৈধ ও অমানবিক আখ্যা দিয়ে বলেছে, অতীতে এমন নীতি ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কাটছে না অনিশ্চয়তা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের বন্দরমুখী বা বন্দর থেকে আসা অর্ধশতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি কয়েকটি জাহাজ অচল করা ও তল্লাশি চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ওমান, জাপান ও কাতার। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। ডারউইনের ঐতিহাসিক জয় আত্মবিশ্বাস দিলেও সেটা অতীত। ম্যাকাইয়ে 5 দিন সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনুশীলনে মুশফিক, তামিম চোট পেলেও দুজনেই আবার ব্যাটিং করেছেন। ম্যাকাইয়ে ঠান্ডা বাতাসে পেসাররা সুবিধা পাবেন বলে ধারণা শান্তর। তবে যে কোনো পরিস্থিতিতেই ভালো করতে চান অধিনায়ক। নেটে হালকা রানিং নিয়ে করা তাসকিনের পেসে হঠাৎ বাউন্স। প্র্যাকটিস সেশনে পেসারদের সামলাতে বেশ বেগ পোহাতে হলো শান্তদের। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মূল পিচের মতো করেই বানানো হারাপ পার্কের অনুশীলন উইকেট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়ামে বাতাসের আধিপত্য থাকায় বাড়তি সুবিধা পাবেন ফার্স্ট বোলাররা, এটা নিশ্চিত। ডারউইনের ঐতিহাসিক জয়ে উৎসবের আমেজ কাটিয়ে এখন অনুশীলনে শতভাগ মনোযোগ টাইগারদের। অতীত থেকে আত্মবিশ্বাস নিয়ে অসিদের মাটিতে নতুন ইতিহাস লিখতে চায় শান্তর দল। লক্ষ্য 5 দিন ভালো খেলা। ওইটা পাস্ট হয়ে গেছে আসলে। এখন এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা
কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি এটা নিয়ে গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে টিমটা আছে যে কোনো কন্ডিশনে খেলার জন্য ক্যাপাবল। যে ম্যাচটা আমরা খেলেছি ভালো ক্রিকেট খেলেছি, খুব ইম্পর্টেন্ট এই ম্যাচটা আমরা কত ভালো আবার ক্রিকেট খেলতে পারি। পেসারদের সুবিধা থাকলেও মেহেদী মিরাজ, তাইজুলরা নিজেদের প্রস্তুত করেছেন যে কোনো পরিস্থিতির জন্য। মুশি চোট পেয়ে আবারও ব্যাটিং করেছেন, তানজিদ তামিমও শান দিয়েছেন ব্যাটে। দুজনের বিকল্প সম্মুখে দেখা গেছে অনুশীলনে ঘাম ঝরাতে। তবে প্রথম টেস্ট থেকে ম্যাকাইয়ে চ্যালেঞ্জটা অনেক বেশি হবে সেটা জানা আছে। যে কোনো কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তার দল। না, আমার মনে হয় বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই, সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলারও, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। অজিরা ম্যাচের আগের দিন রেখেছিল ঐচ্ছিক অনুশীলন, তবে প্রায় সবাই ছিলেন মাঠে। বারবার লাবুসেনকে দেখা গেছে উইকেটটা দেখতে সব চাপ সামলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আসার কথা শোনালেন অজি অধিনায়ক। আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। 5 দিনের জন্যই আমাদের পরিকল্পনা আছে। আমাদের সামর্থ্য নিয়ে আমরা আত্মবিশ্বাসী। পারফর্ম করেই ম্যাচ জিততে চাই। বোলিং ব্যাটিংয়ে আমাদের খেলার অ্যাপ্রোচ প্রথম টেস্ট থেকে ভিন্ন থাকবে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটে। দুই দলের সামনে সুযোগ শুরুটা জয় দিয়ে রাঙানোর। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দল আত্মবিশ্বাসে টইটুম্বুর হলেও নাজমুল হোসেন শান্ত পা রাখতে চান মাটিতে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণটা নিজেদের করে রাখতে চান। আর সেটা যদি করতে পারে বাংলাদেশ, তাহলে অজিদের মাটিতে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে সবচেয়ে ডমিনেট করা দল হবে টিম টাইগার্স। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা, আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত বঙ্গভবন, সন্ধ্যায় শপথ। বাড়ছে মন্ত্রিসভার কলেবর, যুক্ত হচ্ছেন মঈন খান, পার্থ, লিঙ্কন, সাচিং প্রু। শপথ নিতে পারেন আজই। কয়েকটি মন্ত্রণালয়ে আসছে রদবদল। এবং ঢাকাকে বাসযোগ্য করতে নৌপথকে ঢেলে সাজাবে সরকার। নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। রাজধানীর চারদিকে 8 লেনের সড়ক তৈরির পরিকল্পনা। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ নিবিড় আপনাকে। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।